মধ্যে একটা প্রশ্ন আঁকুপাকু করে, নির্বাচন হবে? 3 দিন আগে এই প্রশ্ন আমার মনে হয়নি। অনেকে মনে করতেন ডক্টর ইউনূস বলে আবার ধান্দা ফিকির করবে কেমনে ক্ষমতায় থাকা যায় আরও বেশি দিন। আমার কোনো দিনই ডক্টর ইউনূসকে এরকম মনে হয়নি, এবং আজকে এখানে দাঁড়িয়ে বলছি এখনও মনে হয় না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাজপথ দিয়ে অলিতে গলিতে ঘরে বাইরে বিভিন্ন জায়গাতে কিছু কিছু প্রাণী ঘোরাফেরা করছে, কিছু কিছু মানুষ কাজ করছে, আর তাদের কাজের মধ্যে দিয়ে প্রশ্নগুলো তৈরি হচ্ছে। ওইখানে ফরেন অফিস কমিটিতে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, খুবই জটিল অনেকগুলো বিষয়। আমি প্রথম দফায় পুরোটাই ছিলাম, এখন থাকি না। এখন বিতর্ক বেড়েছে। আমার মনে হয় দেশের অনেক বড় বড় সংবিধান বিশেষজ্ঞ আছেন, যেমন একটু আগে ডক্টর কামালের কথা বললাম, এরকম আরও কয়েকজনের নাম বলা যাবে, ঠিক ওনার মতো না হলেও কাছাকাছি তারা নাই। যারা করছেন, রাজনৈতিক দলের নেতা আছেন, কথা বলছেন, সেটাও ভালোভাবে অগ্রসর হচ্ছিল। 24-এর অভ্যুত্থান আমাদের মধ্যে এরকম একটা মানসিকতা তৈরি করেছিল, সত্যি সত্যি আমরা একটা ভালো দেশ করতে চাই, গণতান্ত্রিক দেশ করতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে ছন্দপতন হলো। মতের পার্থক্য তো হবে। আপনি পিআর চান, আমি চাই না। আপনি পিআর চান, আমি অর্ধেক চাই, অর্ধেক চাই না। আপনি লোয়ার হাউস আপার হাউস দুটোতে চান, আমি লোয়ার হাউসে চাই না, আপার হাউসে চাই। এরকম মত পার্থক্য তো থাকতেই পারে। গণতন্ত্র মানে কি? যত রকম মতের পার্থক্যই থাকুক, সেই পার্থক্যগুলোর সংশ্লেষ করে এরকম একটা মিশ্রণ করতে হবে যাতে সবাই মিলে আমরা সেটা বাঁধতে পারি। আলোচনাগুলো সেরকম করে অগ্রসর হচ্ছিল। কিছু কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি সবাই, এখন পর্যন্ত হতে পারেনি আজ পর্যন্ত, কিন্তু বেশ কিছু বিষয়ে হতেও পেরেছে। ডক্টর ইউনূস বলছিলেন, আমি কোনো জিনিস চাপিয়ে দেব না, সবাই মিলে যেটা একমত হবে সেইটা করব, যেটা একমত হবে না, মত পার্থক্য থাকবে, সেটা ভবিষ্যতের জন্য রেখে দেব, ভবিষ্যতে যারা আসবেন তারা করবেন। আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশ সত্যি সত্যি আর এক সিঁড়িতে, আর একটু উপরের ধাপে, উপরের তলায় পা দিতে পারবে গণতন্ত্রের প্রশ্নে। কিন্তু হঠাৎ করে বুধবার একটা ঘটনা ঘটল, শুক্রবার জুম্মার নামাজের পরে ছবি প্রকাশিত হলো, তারপরে দেখলেন সমস্ত কিছু হঠাৎ করে মুহূর্তের মধ্যে বদলে যেতে লাগলো। ঘটনা ঘটল বুধবার, পুরা বুধবার তো গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার বিকেল পর্যন্ত, জুম্মার আগে পর্যন্ত কেউই কিছু জানে না। বিশ্বাস করা যায়? যখন ভিডিও আমাদের সামনে আসলে আমরা দেখলাম, চতুর্দিকে মানুষের জটলা। মানুষ তো দেখেছে, পুলিশ দেখেনি, পুলিশ কিছুই করেনি। ভিডিওতে যখন ছবিগুলো বেরোলো, তখন পুলিশের মনে হলো কিছু কিছু লোক অ্যারেস্ট করা দরকার, তার অ্যারেস্ট করলো। এটা মেনে নেওয়া যায়? একটা গন্ধ পাওয়া যায় না, কেন এরকম হলো? এবং তারপর থেকে আপনারা দেখলেন, আমি বলছি, মিছিল বেরোলো, যে অশ্লীল স্লোগান, ওগুলো ঘরে বসে টিভির সামনে আপনার শিশু সন্তান অথবা কিশোরকে নিয়ে একসাথে ওই ছবিও দেখতে পারবেন না, এত অশ্লীল স্লোগান। কোনো নেতার প্রতি আপনার বিদ্বেষ থাকতে পারে, কিন্তু তার বংশ নিয়ে, জন্ম নিয়ে স্লোগান তৈরি করা কি ভালো? ভালো ভালো কথা বলেন, বড় বড় কথা বলেন, কিন্তু সমস্ত সংস্কৃতির রুচি নষ্ট করে দেওয়ার কাজ। আজকে আমার আসতে দেরি হয়েছে, আপনাদের কাছে মাপ চাইছি। কিন্তু কারণ কি? এখানে বসে আছেন ফখরুল ভাই এবং খসরু ভাই, দুইজনই মিছিলটা শুরু করে দিয়ে আসলেন। সেই মিছিলে আবার দেখলাম জামাত, শিবির, রাজাকার মিলে মিশে একাকার স্লোগান হচ্ছে। একদম সরাসরি দুটো ক্যাম্পে ভাগ হয়ে গেছে। আমি মনে করি এখন খুব গভীরভাবে ভাবতে হবে, আসলে আমরা কোথায় আছি, কোথায় যাব, এখান থেকে কতদূর যাব, কীভাবে। এই সিদ্ধান্ত যদি নিতে না পারি, তাহলে আগামী দিন আমাদের জন্য শুভ হবে। যে গণতন্ত্রের কথা বলছি, যে নির্বাচনের কথা বলছি, কেউ কেউ হয়তো এই নির্বাচনটা চান না, এখন চান না,
হয়তো তাদের মতো করে চান, অথবা তারা যেমন করে চান কেবল সেরকম হলেই নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কাউকে কাট করে দাঁড় করাচ্ছি না। এখনও সেরকম জ্ঞান আমার পরিমিত নয়, সেরকম করে আমি প্রমাণ সহ বলতে পারবো না। কিন্তু এটা ঠিক, যখন বুঝবো যে ইনি এই প্রক্রিয়া ধ্বংস করবার জন্য দায়ী, তার পক্ষেই দাঁড়াবো, মাফ করবেন, তার বিপক্ষেই দাঁড়াবো। আমি এরকম করে দেখতে পাচ্ছি। আমি এখনও মনে করি মানুষের মধ্যে অদ্ভুতভাবে, এমনকি 1 বছর পরে, অভ্যুত্থানের 1 বছর পরেও ওই যে মুক্তির চেতনা, ফ্যাসিবাদ থেকে মুক্তি, গণতন্ত্রের জন্য মুক্তি, দেশের মুক্তি, মানুষের শোষণ থেকে, বৈষম্য থেকে মুক্তি, সেই চেতনা এখনো জাগ্রত আছে। এটা একটা অবিস্মরণীয় ঘটনা। মুক্তিযুদ্ধের পরে 1 বছর পরেও এরকম ছিল না। অল্প দিনের মধ্যে মানুষ 16 ডিভিশন নিয়ে অনেক কথাবার্তা বলতে শুরু করেছিল। মন্টু ভাইয়ের সরাসরি দাঁড়িয়ে কথা বলছি, কি অভূতপূর্ব মানুষ ছিলেন, লড়াইয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য জেলখানা ভেঙে বেরিয়ে চলে এসেছিলেন। কত বড় স্পিরিট ছিল, এটাও একটা বড় স্পিরিট। এবং সেই চেতনা নিয়ে আমরা সবাই লড়াই করছিলাম। আমি মনে করি এখনো পর্যন্ত মানুষ সেরকম করেই আছে, তারা সামনের দিকে দেখতে চায়। জাতিকে পথ দেখাবার জন্যে এখন সেই রকম কাণ্ডারি দরকার। জাতিকে গঠন করবার জন্যে, গণতন্ত্রকে শক্ত মজবুত শক্ত ভিত্তি দেবার জন্যে সেই রকম দল দরকার, যে দল সমস্ত জনগণের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে। প্রশ্নবারে জর্জরিত হয়ে মুখ লুকাবে এইরকম দল নেতৃত্ব দিয়ে আগামী দিন চলা যাবে না। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, হতেই পারে, যে কোনো মানুষের ভুল হয়, দলেরও ভুল হয়, দলের অতীতে নিয়ে অনেক কথা বলবার থাকে, কিন্তু অতীতকে কবর দিয়েই তো আমরা সামনে যেতে চেয়েছি। সেই অঙ্গীকার মানুষের কাছে করতে হবে, মানুষের মধ্যে সেই বিশ্বাস তৈরি করতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, মানে নতুন করে করতে চাই, নতুন করে দল করতে চাই, মানে নতুন নাম দিয়ে দল করছি না, কিন্তু আমাদের যে দল যে অতীতে যেরকম ছিল সেটাকে এখনকার জন্য, এই সময়ের জন্য উপযোগী করে গড়ে তুলব। এখনকার সেই নেতৃত্বকে বর্তমান সময়ের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে এবং সমস্ত পৃথিবীর প্রেক্ষিতে নতুন করে গড়ে তুলব। সেই নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারব। আমরা যে পারি তার প্রমাণ তো আমরা অতীতে এবং সাম্প্রতিককালেও অনেকগুলো দেখিয়েছি। আমি বিশ্বাস করি সেরকম করে আগামী দিনেও আমাদের জয়লাভ করা সম্ভব, সামনের দিকে যাওয়া সম্ভব। মন্টু ভাইকে আবারও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি মনে করি এইরকম মানুষ, তিনি যখন জীবিত ছিলেন তখন তার সামনে কোনো সমালোচনা ছিল না, সেটা বলবো না, কিন্তু মৃত্যুর পরে, এমনকি মৃত্যুর বেশ আগে থেকেই দেখেছি মন্টু ভাইয়ের সাহসিকতার জন্যে, তার লড়াইয়ের জন্যে, আজীবন মানুষের জন্য সংগ্রাম করবার কারণে উনি এখন কোনো প্রশ্নের মধ্যে পড়েন না। মানুষ সবাই তাকে সম্মান করে, ভালোবাসা জানায়। আমিও গভীর ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।